স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। এবছর নির্বাচন নিয়ে রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষ বা ভোটারদের আগ্রহ অত্যন্ত বেশি। এরই মধ্যে নির্বাচনী বিভিন্ন কার্যক্রম শুরু করেছে বিভিন্ন দল। আজ প্রার্থী ঘোষণা করল বিএনপি। সামগ্রিক বিষয় নিয়ে কথা বলে চলুন। আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা, এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছে আসতে চাই। প্রথমেই রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের জন্য প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে প্রার্থী ঘোষণা করা হলো আজ। এতে করে নির্বাচনী আমেজ কতটা অনুভূত হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে একাত্তর টিভির কলাকৌশলী এবং আপনারা যারা আমাকে এনেছেন, আমি আপনার মাধ্যমে সকল দর্শককে অভিনন্দন জানাচ্ছি। আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই। আসলে 2024 সালের 1 অক্টোবর আমার নির্বাচন ছিল শেষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা 4 দলীয় ঐক্যজোট সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম এবং 1 থেকে 6 সাল পর্যন্ত আমরা পরবর্তীকালে আপনারা জানেন 1-11 এবং পরে প্রায় 15-16 বছর যাবৎ দীর্ঘ সময় রাজনীতির বাইরে, মানে কি নির্বাচনের বাইরে আমি ছিলাম। বিশেষ করে আমি 2008, 2014, 2018 এবং 2024 এই 4টে নির্বাচনের সময়ই আমি জেলে ছিলাম, বাট নির্বাচনের আগে আমাকে জেলে যেতে হয়েছে। আর যার কারণে এই নির্বাচনটা ভেরি ইম্পর্টেন্ট নির্বাচন আমার জন্য। বিশেষ করে এই দীর্ঘ 24টা বছর একটা নির্বাচনের জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে, কারণ 24 বছরে 2 যুগ সময় আমাকে অতিবাহিত করতে হয়েছে একটা নির্বাচনে অংশগ্রহণ। কিন্তু আমি রাজনৈতিকভাবে একজন রাজনৈতিক কর্মী। আমার জীবনের শুরুটাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং জীবনের মৃত্যুটাও আমি রাজনৈতিক কর্মী হিসাবে মানুষের সেবা করে মরতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই 24 বছর পর এই যে একটা নির্বাচনের যে আমেজ, যে কথাটা আপনি বললেন, আসলে সত্য। আমি এলাকায় আছি, এলাকার মানুষের মধ্যে যে মানে নির্বাচনের যে মানে যেটা উৎসব, যেটা এর আগে আমি 3টা নির্বাচনে এমপি হয়েছি, এই 3টা নির্বাচনে আমি যে আমেজ যেটা পেয়েছি, যেভাবে আমি বিজয় অর্জন করেছি, আমার যে আনন্দ, এবার আনন্দ একটু ডিফারেন্ট। কারণ 24টা বছর এই দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে। তা আমি বিশ্বাস করি যে আমার রাজনৈতিক দলের যিনি নেতা, বিশেষ করে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, যে মনোনয়নটা উনি দিয়েছেন আমি দেখলাম। আমি প্রথমে একটু সত্যিকার অর্থ বলতে ভাবছিলাম। তো আমি খুব খুশি, কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা এবং দলের নেতৃবৃন্দ, যারা পার্টির দায়িত্বে যারা আছেন, এই কমিটিতে যারা মনোনয়নের ক্ষেত্রে যে ভূমিকা পালন, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশে সমস্ত নির্বাচনী এলাকায় খোঁজ খবর নিয়ে যে প্রার্থীতা উনি ঘোষণা করেছে, আমি বিশ্বাস করি সঠিক। যারা এই গত 17-18টা বছর কষ্ট করেছে, যারা জনগণের সঙ্গে ছিল, যাদের প্রতি জনগণের সমর্থন আছে এবং পরীক্ষিত ত্যাগী। এবং আমি বিশ্বাস করেন, আমি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পর্কের দায়িত্বে প্রায় 8-10 বছর ছিলাম। হ্যাঁ, তো আমি আমার যে অভিজ্ঞতা আমি দেখেছি 2018 সালে বা আরো যে কটা নির্বাচনে আমি জেলে চলে গেলেও আমার একটা ভূমিকা ছিল। আমি দেখেছি যে লোকগুলো পরীক্ষিত, যারা জনপ্রিয় এবং ওনার কাছের মানুষ যতই হোক না কেন, যতই পরিচিত হোক না কেন, এবং যার সমর্থন বেশি, যার প্রতি জনগণের ডিমান্ড আছে, যে মানুষটি জয় লাভ করতে পারবে, যার গ্রহণযোগ্যতা বেশি, এর বাইরে কোনো মানুষকে উনি মনোনয়ন দেয়নি। এটা আমি বিশ্বাস করি একটা সঠিক মনোনয়ন দিয়েছে, যাতে করে আগামী দিনে সঠিক নেতৃত্ব বেড়ে আসবে। এবং আমি বিশ্বাস করি এই মনোনয়নের মাধ্যমে আগামী দিনে বিএনপি ধানের শীষ রাষ্ট্রীয় ক্ষমতা যাবে তারেক রহমানের নেতৃত্বে। এবং আমি আশা করি আমি আপনার মাধ্যমে আমার দলের, বিশেষ করে আমার নাটোরের কথা আপনারা জানেন, যেটা একটা
মানে কি বলবো, বাংলাদেশের একটা ব্যতিক্রম ব্যতিক্রম নদীর জেলা, যে জেলায় ওই ফিলিস্তিন আর ইসরায়েল যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এই 18টা বছর 17টা বছর ঠিক ফিলিস্তিনি স্টাইলে এখানে শেখ হাসিনা আওয়ামী লীগের ক্যাডার বাহিনী, অর্থাৎ ওদের দায়িত্ব ছিল যে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে হবে, এবং যার কারণে আমার জীবনের বেশিরভাগ সময় আমাকে জেলে থাকতে হয়েছে। তো যাই হোক, আর সর্বোপরি দীর্ঘদিন পর আজকে মানুষের এই ভোট দেওয়ার অধিকার, এই কথা বলার অধিকার যে সুযোগ পেয়েছে, আমি বিশ্বাস করি মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। আমি আজকে আপনার মাধ্যমে আমি বিশেষ করে নাটোর জেলার বা নাটোর সদর যে সিটের আমি এমপি ছিলাম 3 বার, এই নির্বাচনকে কেন্দ্র করে এই 5 তারিখের পর অনেকেই, আমি এই 5 তারিখের আগ পর্যন্ত এই দীর্ঘ যে কটা নির্বাচন হয়েছে আমি একমাত্র প্রার্থী ছিলাম, আমার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ছিল না। জি। তো 5 তারিখের পর নতুন নতুন কিছু প্রার্থী, নতুন নতুন না, 2-1 জন প্রার্থী আশা প্রকাশ করেছিলেন। আমি তাদের প্রতি আমার অসন্তুষ্ট না। আমি আমার দলের নমিনেশন যখন ঘোষণা হয়েছে, সঙ্গে সঙ্গে আমি আমার স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি, কোনো আনন্দ মিছিল, কোনো উৎসব, মিষ্টি বিতরণ কোনো কিছু করা যাবে না। এর পরবর্তী প্রার্থী ঘোষণার পরবর্তী যে ধাপ, তা নিয়েও কথা বলবো আপনার সাথে। আসছি আমি আবারও আপনার কাছে। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, তার সাথে একটু আলাপ করে আসতে চাই। এই মুহূর্তে দেশের মানুষের নির্বাচন নিয়ে ভাবনাটা কেমন, আপনার বিশ্লেষণ কি বলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আমরা গত প্রায় 15 বছর কর্তৃত্ববাদী বা ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিলাম, এবং 3টা নির্বাচন, বিশেষ করে 14, 18 এবং 24 নির্বাচন যদি আপনি কমপক্ষে ধরেন, আবার কেউ কেউ তো 2008 নির্বাচন নিয়েও কথা বলেন। সো আপনি যদি এরকম 2008 পর্যন্ত যেতে চান, তাহলে 4টা নির্বাচন, প্রায় 2 যুগ সময় ধরে মানুষ কিন্তু কোনোভাবেই নিজের নাগরিক পরিচয়, যেটা ভোটাধিকারের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটা নাগরিক পরিচয় প্রকাশ করতেই ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে মানুষ তো আসলে মুখিয়ে আছে নির্বাচন করার জন্য, নির্বাচনে ভোট দেওয়ার জন্য। এখন আপনি সেই মুখিয়ে থাকাটা, যত দ্রুত আপনি নাগরিককে তার অধিকার প্রকাশের সুযোগ দিবেন, যত দ্রুত আপনি নাগরিককে তার পরিচয় প্রকাশের সুযোগ দিবেন, তত দ্রুতই রাষ্ট্র আরো তার সংহতি অর্জন করবে, রাষ্ট্র সংহত হবে, রাষ্ট্রের নাগরিকরা রাষ্ট্রের পরিচয়টাকে আরো শক্তিশালীভাবে উপস্থাপন করবে। নাগরিক এবং রাষ্ট্রের যে সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কটাই হয় যখন নাগরিক নিজের সম্মতি দিতে পারে। রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রের যে ম্যানেজার থাকে, গভর্নমেন্ট সরকার তৈরিতে যদি নাগরিক সম্মতি দিতে পারে, তখনই সে রাষ্ট্রের মালিকানা পায়। সুতরাং নাগরিক যতক্ষণ পর্যন্ত ভোট দিতে পারবে না, মানে তার সম্মতি দিতে পারবে না তার সরকার নির্ধারণে, তার পরিচালক নির্ধারণে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের মালিকানা কিন্তু নাগরিকের হয়ে ওঠে না। বাংলাদেশে গত 2 যুগ যাবৎ প্রায় রাষ্ট্রের মালিকানা থেকে নাগরিকরা বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো যারা আছেন, সুশীল সমাজ যারা আছেন, সরকারে যারা আছেন, প্রত্যেকটা নাগরিকের কাজ হলো যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা, যে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং আন্তর্জাতিক মানের। সরকারও সেই প্রতিশ্রুতি দিচ্ছে বারবার। সুতরাং আমরা কিন্তু, প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুতি দেন, প্রায় 3 বার 3টা বিশেষ মুহূর্তে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান। সুতরাং এইটা কিন্তু আমাদেরকে অনেক বেশি আশান্বিত করেছে, এবং আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা নাগরিক আশান্বিত যে তারা ভোট দিবেন এবং ভোটের অপেক্ষায় আছেন। জি, আসছি আবারও আপনার কাছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কথা হচ্ছিল আপনার সাথে, এবং আমরা যেমনটি আজকের সারাদিন ধরে খবরে শুনেছি যে এই তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে এবং কিছু আসন জোট শরিকদের জন্য রাখার ব্যাপারে আজকে আপনাদের দলের মহাসচিব বলেছেন। কি ধরনের বা কিসের ওপর ভিত্তি করে সেই সব পরিবর্তন হবে? এই দীর্ঘ সময় আমরা যাদের সঙ্গে একসঙ্গে ফ্যাসিস্ট, যেটা মাহমুদুর রহমান সাহেব বললেন, যাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনে এই দেশের মানুষ, আমরা কি বলবো, আমরা একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত আমাদের রাজনৈতিক সহকর্মী বন্ধু যাদেরকে আমরা পেয়েছি আমাদের সাথে, সেই সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা যারা আছে, তারাও অবশ্যই তারা প্রত্যাশা করে আমরা
আমাদের পার্টির হাইকমান্ড উনি বলেছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং আগামী নির্বাচনে তাদের জন্যই এই আসনগুলো আমরা ফাঁকা রেখেছি। আপনি জানেন যে বিএনপির যে 300টা সিট আছে, এই 300 সিটে কম করে কোনো কোনো সিটে 20 জন 25 জন করেও যোগ্য প্রার্থী আছে। আপনি এও জানেন যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 2022 সালে উনি ঘোষণা দিয়েছিলেন যে যখন নির্বাচন হবে, যে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, সেই নির্বাচনে দুই তৃতীয় অংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েও সরকার গঠন করে। তারপরেও উনি বলেছেন যে সকল রাজনৈতিক দলকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এবং উনি মনে করেন যে আজকে এই দীর্ঘ 15 বছর দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। ওটা মাহবুব রহমান সাহেব বলেছেন ফ্যাসিস্ট, যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস থেকে বাঁচতে হলে বিএনপি এককভাবে রাষ্ট্র পরিচালনা করে এটার ক্ষতিপূরণ করতে পারে। এই জন্য সকল রাজনৈতিক দল যারা বিরোধী দলে থাকবে বা অন্য রাজনৈতিক দল থেকে যারা এমপি নির্বাচিত হবে, সেখানে যারা যোগ্য, দেশ পরিচালনার মতো যারা যোগ্য নেতৃত্ব আছে, তাদেরকে দিয়েই উনি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। আর এই আলোকেই উনি আমাদের জোট, আমাদের সঙ্গে যারা আন্দোলন সংগ্রামী ছিল, তাদের জন্য এই জায়গাগুলো খালি করে রেখেছেন, যেন তারা তাদের মধ্য থেকে তারা যে প্রস্তাব দেবে তারা আবার জনপ্রিয় কিনা সেটাও আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের পার্টির মহাসচিব, আমাদের পার্টির নেতৃবৃন্দ যাচাই বাছাই করে, কারণ নিশ্চিত বিজয় যারা যোগ্য তাদেরকেই মনোনয়ন দেবে বলে আমি আশা করি। জি, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে যাচ্ছি আবারও। এবারের ভোটে অনেকেই প্রথমবার ভোটার হয়েছেন, আবার অনেকেই এমন আছেন যারা ভোটার হয়েছেন কিন্তু আগে ভোট দেননি, এবারই প্রথম ভোট দিতে পারবেন। তো এবারের ভোটে তরুণ ভোটার, নারী ভোটার, তারা কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে মনে করেন? আপনাকে আবার ধন্যবাদ। এই কানেকশনে একটা কথা বলি, যেহেতু এই আলোচনা আসছে, দুলুভাই উপস্থাপন করেছেন, চমৎকারভাবে বলেছেন, খুব চমৎকারভাবে উনি নিজের প্রার্থিতা এবং বিএনপির প্রার্থিতার যে বিষয়গুলো তুলে ধরেছেন। আমি দুইটা কথা বলি। একটা হলো, অনেকেই অনেকদিন ধরে আলোচনা করছিল বিএনপি কেন প্রার্থিতা দিচ্ছে না, লেট হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে প্রার্থিতা যদি আপনি খুব অনেক আগে দেন, তাহলে কিন্তু ক্যাম্পেইনটা এত বেশি পরিমাণে হয়, নাগরিকরা বিরক্ত হয়ে যায়। আবার যদি আপনি খুব লেটে দেন, নাগরিকের কাছে প্রার্থী পৌঁছতে পারে না। এখন দেখেন অলমোস্ট 4-4.5 মাস সময় আছে নির্বাচনের, যে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে। তো এখন প্রার্থীর কাছে যাওয়ারও একটা পর্যাপ্ত সময় বিএনপির প্রার্থীরা পেয়েছেন, আবার নাগরিকরা তাদের কাছে যেতে যেতে বিরক্ত করে ফেলবেন না ওনারা। সো এটা কিন্তু একটা সুইটেবল চয়েস হয়েছে। আবার একটা জিনিস দেখেন, অনেকে কিন্তু ভেবেছিল যে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করার সাথে সাথেই এক ধরনের অভ্যন্তরীণ কুন্দল দেখা যাবে। আজকে দেখেন খুব সামান্য কিছু ঘটনা ছাড়া, অতি সামান্য 237টা আসনে প্রার্থীতা ঘোষণার পরেও কিন্তু সেই ধরনের কোনো দলীয় অভ্যন্তরীণ যে কুন্দল, সেটা কিন্তু সেভাবে সামনে আসে নাই। সো দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু ঐক্যবদ্ধও আছে, যাকে দিয়েছে তাকে না তার ব্যাপারে। তৃতীয়ত হলো, আপনি দেখেন যে বিএনপির প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে কিন্তু দুলুভাই কথাটা বলেছেন যে খুব ডেডিকেটেড লোক। আমিও একটু আগেও বলছিলাম অন্য এক জায়গায় যে খুবই ডেডিকেটেড লোকরাও কিন্তু বাদ পড়লে খুব আশাহত হতো, যারা 15 বছর 17 বছর লড়াইটা করতে। এরা যেমন আছেন, আবার ইশরাক হোসেনের মতো নতুন প্রার্থী যারা গত 15 বছর তরুণ হিসাবে নিজেকে করেছে, তরুণ নেতাকর্মীদেরকে উদ্দীপ্ত রেখেছে, তারাও কিন্তু আছেন। আবার দেখেন প্ল্যাটফর্মের বাইরে সানজিদা ইসলাম তুলি, বিএনপির প্ল্যাটফর্মের বাইরে থেকে কিন্তু সে ফেসিবাদের বিরুদ্ধে, কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে, সেও কিন্তু বিএনপিতে স্পেস পেয়েছে। এই যে একটা ব্যালেন্স করা, এটা আমার কাছে মনে হচ্ছে কি, আপনি যদি বিএনপির দলের বাইরেরও হন, তাতেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মূল্যায়নটা আমরা করতে পারি। আর এটা একটা প্রতিদ্বন্দ্বিতা, তো এটা গেম। সো আপনাকে এই গেমে কিন্তু টিকে থাকতে হলে বর্তমানে যে তরুণ ভোটারের যে অবস্থান, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা কিন্তু মূল্যায়ন করতে হবে। আমরা দেখেন, আমরা কিন্তু 18 বছর ধরে বা 17 বছর ধরে ভোট দিচ্ছি না। এই যে লম্বা সময় ভোট না দেওয়ার কারণে ভোটারের যে চরিত্র, সেটা কি লেভেলে পৌঁছেছে আমরা কিন্তু অনেকেই আসলে বুঝতে পারছি না। এই অবস্থায় বিএনপির প্রার্থী বলেন, সকল রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে আমার মনে হয় তরুণ ভোটারদেরকে খুব গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এবং এই যে
3টা 4টা নির্বাচনে যাদের বয়স এখন 35, যাদের বয়স এখন 37, তারা কিন্তু ভোটের মানে তাদের চয়েস এখনো প্রকাশ করতে পারে নাই। সো এই নির্বাচনে আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট সংখ্যা, কমপক্ষে 30 থেকে 35% ভোটার একদম নতুন এই ভোটে যুগবে। তাদেরকে যদি আকর্ষণ করতে না পারে যে সকল প্রার্থীরা, তারা কিন্তু ব্যর্থ হবে। সো এখন এইবারের নির্বাচন যেভাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েকবার বলেছেন, এটা এই জন্য বলছি যে কোটাকারে যে উনি খুব এক্সপিরিয়েন্স দিয়ে কথাটা বলেছেন যে আগামী নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জটার অর্থ শুধুমাত্র এই জায়গায় নয়, ভোটারকে আকর্ষণ করার মধ্যেও। আপনি যেটা বললেন না, তরুণ নারী ভোটার, তারা এখন শিক্ষিত নারী ভোটার তৈরি হয়েছে। আগে যেমন নারী ভোটার কেউ কেউ হাজব্যান্ডের কথায় বা বড় ভাইয়ের কথায় বা পরিবারের অন্য লোকজনের কথায় ভোট দিতে বলে অনুমান করা হতো, সেটা সঠিক কিনা জানি না, কিন্তু এখন কিন্তু নারীরা নিজেরা সিদ্ধান্ত নেবে। তারা অলমোস্ট সবাই শিক্ষিত, এখন মোটামুটি সবাই শিক্ষিত, এবং সোশ্যাল মিডিয়ার কারণে তারা কিন্তু অ্যাওয়ার। সো আপনি কিন্তু আর নারীদেরকে বা যারা গ্রামে পিছিয়ে আছে অথবা মার্জিনালাইজ পিপল, তাদেরকে কিন্তু আর প্রভাবিত করতে পারছেন না। সো আপনাকে প্রভাবিত করতে হবে আপনার যোগ্যতা দিয়ে, আপনাকে প্রভাবিত করতে হবে আপনার অঙ্গীকার দিয়ে, এবং অঙ্গীকারকে করতে হবে বাস্তব ধর্মীয় অঙ্গীকার, যেটা আপনি সম্পন্ন করতে পারবেন বা সম্পাদন করতে পারবেন। এছাড়া আগামী নির্বাচন উত্তরণ ঘটানো কিন্তু অনেক কঠিন কাজ। এই ক্ষেত্রেই আমার কাছে মনে হচ্ছে বড় দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে কথাটা বলেছেন যে আগামী নির্বাচন চ্যালেঞ্জিং, এটা শুধুমাত্র প্রার্থীদের জন্য চ্যালেঞ্জিং না, এই নির্বাচন চ্যালেঞ্জিং সরকারের জন্য, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এআই এর ব্যবহার, এবং আপনার নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জিং। এমনকি আমার কাছে মাঝে মাঝে মনে হয় রাজনৈতিক দল এবং নাগরিকের জন্য চ্যালেঞ্জিং। সো আমাদের সবার প্রস্তুতি, সবাই যদি সামগ্রিকভাবে একে অপরকে সহযোগিতা করে এই 18 বছর পরে নির্বাচনটাকে সফল করতে পারি, গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি, তাহলে এই রাষ্ট্রকে, ওই যে সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশ পারবো। সো আমাদের সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত, সবাই মিলে এইভাবে কাজ করবো যেন আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি, এবং এই নির্বাচনের ক্ষেত্রে সকল স্টেক হোল্ডার কাজ করতে হবে। বাংলাদেশকে রক্ষা করতে হলে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে পারি, গ্রহণযোগ্যভাবে করতে পারি, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে। আমি এটা খুব সিরিয়াসলি বললাম যে বাংলাদেশ যদি রক্ষা করতে হয়, তাহলে এই নির্বাচনকে গুরুত্ব দিতে হবে। নির্বাচনে কারা জিতে আসবে, যারা জনগণ চাইবে তাদেরকে তারাই জিতে আসবে, কিন্তু নির্বাচন যেন গ্রহণযোগ্য হয় এবং নির্বাচন যেন সুষ্ঠু হয়, নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়। সেক্ষেত্রে আমরা সকল নাগরিকরা, সকল লেভেলের নাগরিকরা, সরকার সহ, নির্বাচন কমিশন সহ, রাজনৈতিক দলগুলো সহ সবাই মিলে যদি কাজ করি। জি, যেমনটি বলছিলেন যে সকল স্টেক হোল্ডারদেরকেই আসলে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। গুরুত্বপূর্ণ একটি আলোচনা হলো, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।